হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে আমি বেসিক্যালি মাইকটা ইউজ করতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। মাইকটা একটু প্রবলেম হয়েছে, যে কারণে একটু চার্জে দিতে হয়েছে। তো চার্জ হয়ে গেলে পরের ভিডিওতে অবশ্যই আমি মাইক ইউজ করার চেষ্টা করব। তো এখন বেসিক্যালি কথা বলবো এই ভিডিওতে দুখানা ব্যাপার নিয়ে। প্রথমে কথা বলবো বেসিক্যালি একটা সিরিজ নিয়ে, তারপর একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়েও কথা বলবো। তো এই বলবো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। বেসিক্যালি যারা বাংলায় ভালো ভালো কাজ দেখতে পেতে চাও, ভালো ভালো কন্টেন্ট দেখতে পেতে চাও, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই। কারণ আমি এমন একটা সিরিজ তোমাদেরকে সাজেশন করবো বা সাজেস্ট করবো, এতদিন পর তোমরা দেখে বলবে যে হ্যাঁ, বাংলায় ভাই কিছু একটা হয়েছে। বহু সিরিজ তো আসছে বড় বড় জায়গা থেকে, সেরকম কোয়ালিটি মেনটেন করতে পারছে না, বা দেখে নতুনত্ব কিছু দেখলাম সেরকম ফিল হচ্ছে না, যে কারণে আমি বাংলা সিরিজ এখন দেখা একটু কমিয়েও দিয়েছি। কিন্তু রিসেন্ট টাইমে আমি এই একটা সিরিজ দেখলাম, যেটা দেখে মনে হলো অবশ্যই কথা বলা উচিত। যেটার নাম হচ্ছে বাংলার সেরা ভূতের গল্প। বেসিক্যালি তিনটে গল্পের ওপর ভিত্তি করে সেগুলোর মডার্ন অ্যাডাপশন করে পরিচালক অভিরূপ ঘোষ, যার আমি প্রচন্ড বড় একজন ফ্যান। তার কাজ আমি খুব পছন্দ করি এবং মনে করি বাংলার বর্তমানে অন্যতম ট্যালেন্টেড একজন পরিচালক হচ্ছে অভিরূপ ঘোষ। তার আমরা রিসেন্ট কিছু কাজ দেখেছি, জম্বিস্তান, তারপর ধরুন রহস্য রোমাঞ্চ সিরিজ, বা আরো কিছু কিছু কাজও রয়েছে, যে কাজগুলো দেখে জাস্ট মনে পড়ে। যেমন মানে অভিরূপ ঘোষ মানে আমরা জেনে গেছি নতুনত্ব কিছু তো একটা হবে। তো আমার মনে হয় পরিচালকদের মানে আমাদের এখানে ইন্ডাস্ট্রির অবশ্যই পরিচালক অভিরূপ ঘোষকে ঠিকঠাক ভাবে কাজে লাগানো উচিত, তাহলে কিন্তু আমরা অন্যতম সেরা একটা পরিচালক পাবো। তো এই কাজটা হচ্ছে বেসিক্যালি তিনটে ভূতের গল্প অবলম্বনে, এবং তিনটে গল্পকে কেন্দ্র করে বেসিক্যালি এই জিনিসটা হয়েছে। এবং একটা গল্পের নাম হচ্ছে মূলত গজেন্দ্র কুমার মিত্রর আর কি লেখা গল্প অবলম্বনে, যেটা নাম হচ্ছে স্বপ্ন ও মায়া। এবং তারপর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেডেল। এবং আরেকটা গল্প যেটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে পরশুরামের গল্প, যেটা নাম হচ্ছে মহেশের মহাযাত্রা। তো এই তিনটে গল্পকে কেন্দ্র করে মূলত পার্ট পার্ট করে এই সিরিজটাকে আর কি আনা হয়েছে। তো বেসিক্যালি বাংলাতে হরর এলিমেন্টের উপর কাজ খুব কম হয়, আর যেগুলো হয় সেগুলো সেই লেভেলটা ম্যাচ করতে পারে না। অনেকে বাজেটের দোহাই দিয়ে দেয়, অনেকে এরকম এরকম এক্সিকিউশন দেয়। তো সত্যি কথা বলতে বাজেটটা আসল নয়, বানানোর ইচ্ছেটাই হচ্ছে আসল। তো অভিরূপ ঘোষ সেটা কিন্তু করে দেখিয়েছে। এটাও খুবই কম বাজেটের একটা কাজ, খুবই লিমিটেড বাজেটের মধ্যেই করা। তো সেটাকে তারা যেভাবে এক্সিকিউট করেছে এবং যেভাবে অ্যাটমসফিয়ারটা তৈরি করেছে দেখার মতো। মানে এই সিরিজটা দেখার সময় এমন অনেক মোমেন্টস হয়েছে, যেমন ধরুন আমি হয়তো পুরো কম্বলের ভেতর ঢুকে হয়তো ফোন নিয়ে দেখছি, এটা দেখাকালীন কেউ হয়তো একটা এসে বসলো, কেমনি খাটে হয়তো আমার মা বা কেউ হয়তো এসে বসলো, আমি কিন্তু জাস্ট ভয় পাচ্ছি, যেন মনে হচ্ছে কোনো একটা কিছু মানে ঘটছে। অনেক আগে আমি যখন ভূতের সিনেমা দেখতাম, আমি ওপরের ঘরে মানে আমি ওপরে যেখানে একা তখন বসে ভিডিও করি, আমি উঠতে খুব ভয় পেতাম। আমার একটা ভূতের ভয় রয়েছে, অনেস্টলি মিথ্যে কথা বলে লাভ নেই। এখন রিসেন্ট অনেক কাজ দেখে ভূতের জিনিসগুলোকে জাস্ট খিল্লির পাত্র করে দিয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, দেখে হাসি পায়। সেখানে দাঁড়িয়ে এই কাজটা এলো এবং কাজটা সত্যি কথা বলতে এক কথায় অনবদ্য হয়েছে। তিনটে গল্পের মধ্যে আমার মনে হয় প্রপারলি সঠিকভাবে এক্সিকিউট করা হয়েছে যে কাজটাকে, সেটা হচ্ছে প্রথম যেটা স্বপ্ন ও মায়া। সেটাকে দারুণভাবে বানানো হয়েছে। কিছু কিছু সিন দেখে জাস্ট আপনি আঁতকে উঠবেন, জাস্ট আঁতকে উঠবেন। সেটাকে যেভাবে বানানো হয়েছে এবং প্রত্যেকে যেরকম পারফরমেন্স দিয়েছে। একটা সিন রয়েছে, একটা ছেলে আর কি আলোটা আর কি বারবার নেভাচ্ছে, আলোটা বারবার জ্বলে উঠছে। একটা টাইম আসবে যখন ও আলোটা আবার মানে নেভাতে যাবে, ওর হাতটা একজন এসে ধরবে। ওই সিনটা দেখে না আমি জাস্ট আঁতকে উঠেছিলাম। সত্যি ভয় লেগেছে। তো প্রথম যে গল্পটা না জাস্ট বীভৎস একটা গল্প। এবং সত্যি কথা বলতে গেলে এই আমরা যে মাঝে মাঝে ভাবি যে এই জিনিসটা আদৌ আছে কিনা, এই যে একটা বিশ্বাস এবং চলার যে কাজ, সেটাকে যেভাবে তারা এক্সিকিউট করেছে ওই জায়গাটাতে, এক কথায় অনবদ্য। তো স্বপ্ন ও মায়াটা আমার সব থেকে বেটার লেগেছে, যেটা বেসিক্যালি গজেন্দ্রনাথ মিত্রের লেখা, সেটা দারুণভাবে এক্সিকিউট করা হয়েছে। এবং ওখানে ডাইরেকশনটা দারুণ, যেমন বিজিএম এর কাজ হয়েছে তেমন কালার গ্রেডিং। অরিত্র দত্ত বনে এখানে কালার গ্রেডিং এর কাজ করেছে, তার কাজ অসম্ভব ভালো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, মানে এই ধরুন সামনে দিয়ে ধরুন ভূতটা চলে যাচ্ছে, তো এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে বীভৎস দেওয়া হয়েছে। আপনাকে একটা হেডফোন দিয়ে দেখতে হবে, তাহলে আপনি প্রপার মানে কি বলবো, প্রপার আপনি মানে সেই এক্সপিরিয়েন্সটা পাবেন। আমি তো পেয়েছি। এবং তারপর যদি আমার কথা বলতে হয় বাকি দুটো গল্পের মধ্যে কোনটা বেটার লেগেছে, তাহলে মিডলটা আমার দারুণ লেগেছে। মিডলটার স্টোরিটাই খুব ইন্টারেস্টিং, এবং সেটাকে যেভাবে প্রপারলি বানানো হয়েছে, যেভাবে সেখানে অভিনয় করেছে অনির্বাণ চক্রবর্তী এবং বাকিরা, সেটা খুব ভালো লেগেছে। এবং ওটা বাকি প্রথম যেটা কথা বললাম সেটাতে খানিকটা আমি একটু কমিয়ে রাখবো, কিন্তু তাও দেখতে ভালো লাগে। আপনার কিন্তু একটা টাইম বোর্ড লাগবে না, আপনি কিন্তু দেখতে থাকবেন। ওটা বন্ধ করে একটু কিছু অন্য কিছু করি বা দেখি, এটা আপনাকে দেবে না। ওটা স্ক্রিন প্লেটা খুব টাইট হয়েছে। প্রথমটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, তার সঙ্গে সঙ্গে হরর যে পরিবেশটা তৈরি করা, এবং তার সঙ্গে সঙ্গে কালার গ্রেডিং এর কাজটা প্রথমটা যেমন অসাধারণ, সেকেন্ডটা হচ্ছে স্ক্রিন প্লেটাকে দুর্দান্ত ভাবে কাজে লাগানো হয়েছে। তো দুটোর ক্ষেত্রে আমরা দুটো পজিটিভ পয়েন্ট পেলাম। প্রথমটা একটা ওইটা পজিটিভ পয়েন্ট, সেকেন্ডটা যেটা বললাম যে প্রপারলি স্ক্রিন প্লেটাকে লেখা হয়েছে, এবং ওখানে হরর এলিমেন্ট কিছু কিছু রয়েছে যেগুলো সত্যি ভয় লাগে। কারণটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অসম্ভব ভালো হয়েছে, এবং প্রত্যেকের পারফরমেন্স ভালো হয়েছে। লাস্ট যে কাজটা আবার সেটার মধ্যে আপনারা কিন্তু এন্টারটেনমেন্টও পাবেন, মানে যেটাতে আর কি কিঞ্জল নন্দ অভিনয় করেছে, মহেশের মহাযাত্রা। সেটার মধ্যে আমি কিন্তু খানিকটা এন্টারটেনমেন্ট ভ্যালু পাবেন, কারণ কিছু কিছু জায়গায় কমেডি রয়েছে। আবার তার সঙ্গে সঙ্গে হরর যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রপারলি এক্সিকিউট করা হয়েছে। তবে যদি প্রপারলি ভয় পাওয়ার কোনটা থেকে আপনি বলবেন ভয় পেয়েছি বা আঁতকে উঠেছি, তাহলে সেটা হচ্ছে প্রথম কাজটা স্বপ্ন ও মায়া। সেটাকে দুর্ধর্ষভাবে বানানো হয়েছে। রিসেন্ট টাইমলি বাংলা এরকম হরর এলিমেন্টের উপর কাজ দেখতে পাবেনই না।
তো সেখানে দাঁড়িয়ে সাহস নিয়ে যে কাজটা বানানো হয়েছে, পরিচালক অভিরূপ ঘোষকে আমার তরফ থেকে হ্যাটস অফ এরকম ধরনের একটা প্ল্যানিং করার জন্য, এবং প্রপারলি হরর যে আমাদের কাজকর্মটাকে সঠিক দিশায় ফিরিয়ে আনার জন্য ওনাকে একটা অসংখ্য ধন্যবাদ। তো এই কাজটা আমি বলবো অবশ্যই দেখো, কোনোভাবেই মিস করো না। আমার দেখা রিসেন্ট টাইমে অন্যতম সেরা একটা সিরিজ, এবং যেভাবে এটাকে বানানো হয়েছে এক কথায় অনবদ্য। মানে ভয় পাবেনই পাবেন, এটা দেখার পর আপনি চারপাশে একটা আপনার ফিল হবে যে হ্যাঁ সত্যিই হয়তো আমাদের চারপাশে এরকম কিছু একটা ঘটছে। আপনি একা একা একটা অন্ধকার ঘরে ঢুকতে একটু হলেও ভয় পাবেন, কারণ তারা সেই মোমেন্টটা ক্রিয়েট করতে পেরেছে। তো অবভিয়াসলি এটা একটা মাস্ট ওয়াচ সিরিজ। আমি তো বলবো অবশ্যই দেখুন, অবশ্যই দেখুন, মাস্ট ওয়াচ। এটা মানে এটাই বলবো। আর এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি খুবই আনন্দের একটা ব্যাপার। তো আমরা বারবার বলি জিদ্দার সাথে পলিটিক্স হয়, খুবই খারাপ কিছু ঘটনা ঘটে, অনেক অনেক জায়গাতে জিদ্দা অনেক অ্যাওয়ার্ড ডিজার্ভ করে, দেওয়া হয় না। কিন্তু এইসব সরকারি অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ডের দরকার নেই। জিদ্দা পেয়েছে একটা বিরাট বড় সম্মান, এবং বাংলার অন্যতম বড় একটা নিউজ হাউস, যার নাম হচ্ছে জি 24 ঘন্টা। আমি বেসিক্যালি জানতাম না, আমার সেভাবে খেয়াল ছিল না, আজকে সকালে ব্যাপারটা জানতে পেরেছি। তো সেখান থেকে আমি জানতে পারলাম জিদ্দাকে এবং রূপম ইসলামকে, এই দুজনকে অনন্য সম্মান পুরস্কার দেওয়া হয়েছে। তো জিদ্দা তারপর নিজেও ফেসবুকে পোস্ট করেছে। প্রথম কথা, জিদ্দাকে দেখতে অনবদ্য লাগছে। আর একটা জিনিস বলি, জিদ্দা পুরস্কার নেওয়ার পর যখন বাংলাতে কথা বললো না, সত্যি বলছি গায়ে কাঁটা দিল। কারণ অনেকেই দেখেছি এসব অ্যাওয়ার্ড ফাংশনে গিয়ে যখন অ্যাওয়ার্ড পায় ইংলিশ ভরিয়ে দেয়, বাঙালি হয়ে ইংলিশ ভরিয়ে দেয়। কিন্তু জিদ্দা যখন অ্যাওয়ার্ডটা পেলো, কি সুন্দর বাংলাটা বললো, কি সুন্দর বাংলা। বাঙালিরাও সত্যি বলছি এত ভালো বাংলা হয়তো বলতে পারে না। জিদ্দা যেভাবে বাংলাটা বললো, এবং সেটা যে অ্যাঙ্কার আর কি, তিনি একই কথা বললেন, মৌপিয়া নন্দী একই কথা বললো, যে বাঙালি না হয়ে বাঙালি হয়ে ওঠা, সেটার পেছনে কিন্তু জিদ্দার ডেডিকেশন রয়েছে। যে কিভাবে বাংলাটা বলছে, কি সুন্দর মিষ্টি উচ্চারণ, আমাদের উচ্চারণ হয়তো অত ভালো নয়। এটা না বিরাট বড় একটা ব্যাপার। এবং সত্যি তো বাংলা ইন্ডাস্ট্রিতে জিদ্দার অবদান সত্যি ভোলা যায় না। এতদিন ধরে আমি কথাটা বারবার বলে আসছিলাম, জিদ্দার প্রচুর অবদান রয়েছে। 2002 সাল থেকে 2006-07 এই টাইমটা জিদ্দা না থাকলে ইন্ডাস্ট্রি হয়তো ভেসেই যেত। ওই সময়টা একা টেনে গেছে, একটা নতুন ছেলে একা টেনে গেছে। তো অবদান তো অবশ্যই রয়েছে। তো এতদিন পর জিদ্দা তার প্রাপ্য সম্মানটা পেলো। নাহলে জিদ্দা তো অনেক জায়গাতেই অ্যাওয়ার্ড পায়, এটা ওটা কোনোটা নিয়ে কিন্তু পোস্ট করে না। এটা জিদ্দা জানে যে এটা তার কাছে সত্যি একটা বড় হয়তো প্রাপ্তি, যে কারণে জিদ্দা নিজে হয়তো পোস্ট করলো। এবং একই অনুষ্ঠানে আমরা দেবদাকেও দেখতে পেয়েছি, রূপম ইসলামকে দেখতে পেয়েছি, তারা তিনজন এক ফ্রেমে বসেছিল। আমার পাশে সুনীল ছেত্রী, তার পাশে সানিয়া, মানে সানিয়া মির্জা রয়েছে। তো দারুণ কিছু কিছু ফ্রেম দেখতে পেয়েছি। তো সেখান থেকে দাঁড়িয়ে অ্যাওয়ার্ডটা পেয়েছে জিদ্দা, অনন্য সম্মান পুরস্কার পেলো। এবং এটা জিদ্দা অবশ্যই ডিজার্ভ করে, এবং রূপম ইসলাম অবশ্যই ডিজার্ভ করে। দুজনকে নিয়েই কথা বলা উচিত। জিদ্দা পাওয়াতে খুব খুশি হলাম, কারণ অনেকদিন ধরে জিদ্দার মানে অ্যাওয়ার্ড ডিজার্ভ করে কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছিল না। তাই এতদিন পর সত্যি কথা বলতে গেলে সবার টনক নড়েছে জিদ্দাকে ভেবে, যেটার জন্য, তাই জন্য অবশ্যই তাদের একটা সম্মান প্রাপ্য। এবং জিদ্দাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা। আমার এই চ্যানেল আজকে বড় হওয়ার পেছনে জিদ্দার অবদান রয়েছে, জিৎ ফ্যান্সদের অবদান রয়েছে। তো এই ভিডিওটা করাটা আমার তরফ থেকে এটা আমার কর্তব্য, এবং আমি প্রচন্ড আনন্দিত আজকে যে জিদ্দা এই অ্যাওয়ার্ডটা পেলো। এটা জিদ্দা বহু আগে ডিজার্ভ করতে, একটু দেরিই হলো বলে আমার মনে হয়। তবে যাই হোক, মানুষটাকে সত্যি কথা বলতে প্রপার সম্মান দেওয়া হলো, এটাই বলার। মানে সব সরকারি অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ডে জিদ্দার দরকার নেই, জিদ্দা অনন্য সম্মান পাওয়া লোকজন ভাই, সিরিয়াসলি। তো আমি প্রচন্ড খুশি। তোমাদের এই ব্যাপারটা কেমন লেগেছে কমেন্ট করে জানো। আর ফার্স্টে সিরিজটা সাজেস্ট করলাম, অবশ্যই দেখো। আমি জানি আমার রিভিউ এখন তোমরা অনেকেই বিশ্বাস করো, সেই বিশ্বাস থেকেই বলছি কাজটা গিয়ে দেখো, দেখে এসে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো, এটাই বলা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে, সবাই ভালো থেকো।